আসসালামু আলাইকুম প্রিয় এনটিএসসি ক্যান্ডিডেটস। আজকে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ এই টপিকের উপর কিছু এমসিকিউ প্রবলেম সমাধান করব ইনশাআল্লাহ। এটা আমাদের এনটিআরসি ফিজিক্সের উপর প্রিপারেশনের ফ্রি ক্লাসের অন্তর্গত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি এনটিআরসি ফিজিক্সের প্রিপারেশন নিয়ে থাকেন। মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক কোনটি? তো এটা যাদের মুখস্থ আছে তারা তো লাকি, কিন্তু মুখস্থ না থাকলে আপনারা বের করে নেবেন যে এফ ইকাল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। সেখান থেকে আমরা বিগ জি বের করতে পারি এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 ইন্টু m2। সো একক যদি বের করতে চান, ফোর্সের একক হচ্ছে নিউটন, আর মিটার স্কোয়ারের মানে এখানে ডিস্টেন্স আছে, সো এটার একক হচ্ছে মিটার স্কোয়ার, আর নিচে আছে কেজি, সো দুইটা কেজি, তাই এটা হবে কেজি ইনভার্স 2। অর্থাৎ এটা আমাদের অপশন এ নাম্বারের সাথে মিলে যায়। আমাদের এনটিআরসি ফিজিক্সের জন্য আমরা একটা বই বের করতেছি এবং বইয়ের এখন টাইপিংয়ের কাজ চলতেছে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা বই নিতে চান, বা আমাদের এনটিআরসি ফিজিক্সের উপর একটা কোর্স আছে, যেই কোর্সে ইনশাআল্লাহ আপনি লাইভ ক্লাস থেকে শুরু করে সেখানে হচ্ছে রেকর্ডেড ক্লাস পাবেন, সেখানে এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন। সো এই কোর্স নিয়ে ডিটেলসে জানতে চাইলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 018510123433, অথবা চ্যানেলের ডিসক্রিপশনটা চেক করেন, সেখানে অনেক কিছু লিখে রাখছি আমি। সো যাই হোক, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 0। সো এটার উত্তর হবে হচ্ছে সি। আর পৃথিবীর যদি ভিতরের দিকে আপনি যান, সেক্ষেত্রে জি বের করার জন্য যে ফর্মুলা, সেটা হচ্ছে এই ফর্মুলাটা। আর এই ফর্মুলায় আপনি যদি এইচের জায়গায় আর বসান, তাহলে আপনি পাবেন হচ্ছে 0। আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠ, ধরেন এটা যদি পৃথিবী হয়, এটা পৃষ্ঠ থেকে আপনার ভিতরের দিকে গেলে আপনার এইচটা এখানে 0, আস্তে আস্তে যত ভিতরে যাবেন তত এইচের মান বাড়বে। যদি আপনি কেন্দ্রে চলে যান, আপনার এইচের মান হয়ে যাবে আর, সেক্ষেত্রে আপনার অভিকর্ষজ ত্বরণের যে মান সেটা কিন্তু 0 আসবে ক্যালকুলেট করলে। সো আই হোপ এটা আপনারা অলরেডি এমনিতেই জানেন, তারপরেও আর কি ব্যাখ্যা করার জন্য করা। তো ব্যাখ্যার কথা যেহেতু বলেই ফেলছি, আমাদের এনটিএসসি ফিজিক্সের যে বইটা, সেই বইয়ের প্রত্যেকটা প্রশ্নের সাথে 4টা করে অপশন, দেন সঠিক উত্তর, এরপরে নিচে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, এবং ব্যাখ্যাগুলো খুবই রিচ ব্যাখ্যা দিছি। এমন না যে আবল তাবল জিনিস জাস্ট লিখে রাখছি, এমন ব্যাখ্যা দিছি যেই ব্যাখ্যা থেকে আপনি আরও এমসিকিউ কমন পাবেন ইনশাআল্লাহ। তো এই বই হচ্ছে টাইপের কাজ চলতেছে। আপনারা যদি বইটা নিতে চান, অ্যাভেল করতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা আরও অনুপ্রেরণা পাই এই ধরনের কাজ করতে। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে অভিকর্ষজ ত্বরণ জি এর মানের কি পরিবর্তন ঘটে? আমরা জানি যে সেটা হচ্ছে কমে যায়, এবং সেই সূত্রটা হচ্ছে জি প্রাইম ইকাল টু জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। যত পৃথিবী বিশ্ব থেকে বাইরের দিকে যাব, ততই এইচ এর মান বাড়বে, আর এইচ এর মান বাড়লে আর প্লাস এইচ হোল স্কোয়ারের মানও বাড়বে। আর যেহেতু এই মানটা বাড়লে এটা কমে যায়, জি প্রাইম কমে যায়, সো উত্তর হবে হচ্ছে বি। এর পরের প্রশ্ন হচ্ছে, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে তাদের মধ্যকার মহাকর্ষ বল কত হবে? দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা 3 গুণ করি, তাহলে তাদের মহাকর্ষ বল কত হবে? এটা তো খুব সোজা, কারণ মহাকর্ষ বল এফ হচ্ছে আপনার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদি দূরত্ব আপনি 3 গুণ করেন, তার মানে 3 গুণের বর্গ, কিন্তু তার মানে হচ্ছে 9 গুণ কমবে, বাড়বে কিন্তু না, কারণ দূরত্ব যত বাড়বে আপনার মহাকর্ষ বল তত কমবে। দূরত্ব 3 গুণ করলে 3-এর বর্গ করলে হয় 9, সুতরাং 9 গুণ কমবে, তার মানে 1 নবমাংশ হবে, 1 নবমাংশ হবে। সূত্র হবে হচ্ছে এটার ডি। আমাদের চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন, সেখানে দেখবেন যে আমরা এনটিআরসি ফিজিক্স রিলেটেড পদার্থবিজ্ঞানের যত ব্রাঞ্চ আছে, সেটা ইলেকট্রনিক্স হোক, থার্মোডাইনামিক্স হোক, সেটা হোক প্রপার্টিস অফ ম্যাটার, ওয়েভস অ্যান্ড অসিলেশনস, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, যেটাই হোক আপনি দেখবেন যে সেখানকার ভিডিও করা আছে, এবং সামনে আমরা করতে থাকবো। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন সেক্ষেত্রে। এরপরের প্রশ্ন হচ্ছে, মুক্তিবেগ বা স্কেপ ভ্যালোসিটি নিচের কোনটির উপর ডিপেন্ড করে না? এটি হবে 4টি অপশনের মধ্যে নিক্ষিপ্ত বস্তুর ভর, কারণ মুক্তিবেগের যে ফর্মুলা সেটা হচ্ছে আপনার √2 জি আর, এভাবে লিখতে পারেন, অথবা লিখতে পারেন 2 বিগ জি এম বাই আর, এভাবে লিখলেও হবে। তো এখানে আপনি দেখেন, আপনার যেই গ্রহের মুক্তিবেগ বের করবেন কথার কথা, সেই গ্রহের কিন্তু ভর এখানে আছে, সেই গ্রহের ব্যাসার্ধ আছে। সো সেই গ্রহের ভর আছে, সেই গ্রহের ব্যাসার্ধ আছে, মহাকর্ষীয় ধ্রুবক জি আছে এখানে।
সেই তিনটাই আছে, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর বেগের কোনো অস্তিত্ব পাবেন না, ঠিক আছে, বিকজ নিক্ষিপ্ত বস্তুর বেগ আসলে মুক্তিবেগের উপর ডিপেন্ড করে, মুক্তিবেগ নিক্ষিপ্ত বস্তুর বেগের উপর ডিপেন্ড করে না, সুতরাং এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে সি। পৃথিবীর মেরু অঞ্চলে জি এর মান বিষুবীয় অঞ্চলের তুলনায় কেমন? মেরু অঞ্চলে, আচ্ছা, এটার জন্য পৃথিবীটা একটু এঁকে আমি একদম ডিটেলস ব্যাখ্যা সহকারে বোঝাই। এটা হচ্ছে ধরেন আমাদের পৃথিবী, যেটা হচ্ছে উত্তর দক্ষিণ দিকে দেখতে পাচ্ছেন একটু চাপা, তাই না? তার মানে আমাদের পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা কিন্তু এই দিকে মেরু অঞ্চলের দিকে একটু কম, আর বিষুবীয় অঞ্চলের দিকে ব্যাসার্ধটা একটু বেশি। সো এটাকে আমরা লেসে আর প্রাইম বললাম, ঠিক আছে, কোনো কারণ নেই, জাস্ট বোঝানোর জন্য। সো যেহেতু মেরু অঞ্চলে আপনার ব্যাসার্ধটা হচ্ছে কম, সেজন্য জি এর মান সেখানে বেশি হবে, কারণ জি ইকাল টু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, বিগ জি এম বাই আর স্কোয়ার। সুতরাং ব্যাসার্ধ যেখানে কম হবে সেখানে জি এর মান ডেফিনেটলি বেশি হবে, যেহেতু তারা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। আর মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, সুতরাং মেরু অঞ্চলের ক্ষেত্রে আপনার জি এর মান বেশি হবে। উত্তর হবে হচ্ছে বি। এর পরের প্রশ্নটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র, ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, যেটি মূলত কিসের নিত্যতা নির্দেশ করে? কেপলারের দ্বিতীয় সূত্র হচ্ছে কৌণিক ভরবেগের নিত্যতার সূত্রেরই বিশেষ রূপ, কারণ কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে রোটেশনের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, সো একটা গ্রহের ক্ষেত্রে ধরেন যে আপনার যদি এটা যদি সূর্য হয়, সূর্য উপবৃত্তের ফোকাসে উপবৃত্তের হচ্ছে ধরেন যে ফোকাসে আছে আমাদের সূর্য, আর আমাদের গ্রহটা হচ্ছে সে হচ্ছে সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে সে কিন্তু রোটেট করতেছে, কথার কথা এভাবে রোটেট করতেছে। এই ক্ষেত্রে আপনার যে যদি সে এখান থেকে এখানে চলে আসে, আপনি যে এরিয়াটা তৈরি করতে পারবেন সেই এরিয়াটা সমান সময়ে সে এখানে যে এরিয়াটা তৈরি করে, ধরেন যে এইখান থেকে সে এইখানে আসছে গ্রহটা, তো এই জায়গায় যে এরিয়াটা তৈরি হয় দুইটা হচ্ছে সমান হবে। একটা মাত্র কন্ডিশন সেক্ষেত্রে, সেটা হচ্ছে এইখানে যে পরিমাণ সময় লাগছে এখানেও সেম পরিমাণ সময় লাগবে। সো এই দুইটা একই গ্রহ এখান থেকে এখানে আসছে, আমরা একটা ডিফারেন্ট কালার নিই, একই গ্রহ এখান থেকে এখানে আসছে, তার যে সময় লাগছে সেই গ্রহটা যদি এখান থেকে এখানে আসে তার যদি একই সময় লাগে, সেক্ষেত্রে সেক্ষেত্রে এই দুইটা এরিয়া হচ্ছে সমান হবে। এই জিনিসটা আমরা পাইছি কোথা থেকে? কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। সো আমরা দুই অবস্থায় কৌণিক ভরবেগের মান হচ্ছে অবশ্যই একই ধরে আমরা এই জিনিসটা পাইছি, যে তার মানে তাদের ক্ষেত্রফলটাও সমান হইতে হবে। সো আপনারা এটা ডেফিনেটলি জানেন, এইসব প্রমাণ টমান আসতো আমাদের। সো আমি আর সেদিকে আর ব্যাখ্যা যাবো না, অলরেডি অনেক দূর ব্যাখ্যা করছি। হোপফুলি এমনিতেই যাদের যাদের মনে পড়তেছিল না মনে পড়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল বা পর্যায়কাল যেটাই বলি এবং কক্ষপথের ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক কোনটি? কৃত্রিম উপগ্রহের সাথে কক্ষপথের ব্যাসার্ধ আর এর সম্পর্ক। তো এখানে আমরা একটু বলে রাখি যে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে পর্যায়কালের সূত্র হচ্ছে বা প্রদক্ষিণকালের সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু টু পাই, নট ডিভাইডেড বাই, দাঁড়ান একটু ঠিক করে লিখি, 2 পাই ইন্টু রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম। তো এটার একটা চিত্র আঁকলে আপনাদের আরও ভালো মতো মনে পড়বে ইনশাল্লাহ। ধরেন এটা হচ্ছে সূর্য, কথার কথা এটা সূর্য, সূর্যই হতে হবে এমন কোনো কথা নাই। সরি, আমি আবার কথাটা ফিরিয়ে নিচ্ছি, এটা সূর্য না, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? পৃথিবী হতে হবে এমন কোনো কথা নেই, ধরেন যে এটা অন্য কোনো গ্রহ হইতে পারে, সেটা বৃহস্পতি গ্রহ হতে পারে। তো এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, লেটসে এটা হচ্ছে আই ডোন্ট নো, লেটসে এটা ক্যাপিটাল আর। আর আমাদের একটা উপগ্রহ আছে, লেটসে উপগ্রহটা এই জায়গায় আছে একটা উপগ্রহ, এবং সেই উপগ্রহটা একটা নির্দিষ্ট দূরত্বে আছে আমাদের পৃথিবী থেকে, এবং সেই দূরত্বটা হচ্ছে লেটসে এইচ। এখন যদিও বলবেন যে আর এর মান থেকে তো এইচ এর মান অনেক ছোট, কিন্তু আপনার এইচ এর মান তো দেখে মনে হচ্ছে আর এর কাছাকাছি হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ এগুলো তো স্কেল অনুযায়ী আমি আঁকি নেই, আপনার বোঝানোর জন্য আঁকছি। আসলেই তো আর এর মানের তুলনায় এইচ এর মান আসলেই অনেক অনেক ছোট, ঠিক আছে? সো আমাদের এখানে আর প্লাস এইচ বলতে বোঝাচ্ছে ঠিক ওই গ্রহটার কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহটার যে দূরত্ব সেটা, যেটাকে আমরা স্মল আর দিয়ে রিপ্লেস করলাম। তো যাই হোক, আমরা এখানে লিখতে পারি টি ইকুয়াল টু 2 পাই আপনার রুট ওভার স্মল আর কিউব ডিভাইডেড বাই জি এম। সো আমি একটা কাজ করতে পারি, আমি দুই পাশে বর্গ করতে পারি, করলে এটা হয়ে যাবে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জি এম। দেখেন আপনার 4 পাই স্কোয়ার একটা কনস্ট্যান্ট, জি এম একটা কনস্ট্যান্ট, সুতরাং আপনি এখানে বলতে পারেন টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। এত কিছু বলার একটাই কারণ, আমি যদি ডিরেক্ট উত্তর না বলে আপনাকে না দেখাইতাম তাহলে কিন্তু অনেকের জন্য বুঝতে অসুবিধা হয়ে যেত। সো আমাদের উত্তর কিন্তু সি হবে এখানে।
ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর দ্বিগুণ হলে ওই গ্রহে জি এর মান কত? কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর দ্বিগুণ হলে ওই গ্রহে জি এর মান বের করার জন্য জি ইকুয়াল টু যে জিএম বাই আর স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করলে এখানে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা গ্রহ, একটা হচ্ছে কোনো গ্রহ আর একটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? ওই গ্রহের জি বের করতে হবে। ওই গ্রহের জি তার মানে ওই গ্রহটাকে উপরে রাখলাম, আর পৃথিবীর যেই জি সেটাকে আমরা নিচে রাখলাম। কারণ আচ্ছা, ওই গ্রহেরটাকে আমরা কি ধরতেছি, সরি, ওই গ্রহেরটা হচ্ছে জি ধরলাম, আর পৃথিবীরটা হচ্ছে জি অফ ই ফর আর্থ, রাইট? আমরা জানি, একটু আগে দেখলাম যে জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই জিএম কাটা যাবে, মানে জি কাটা যাবে, কারণ জি তো হচ্ছে আসলে কনস্ট্যান্ট, ইউনিভার্সাল কনস্ট্যান্ট এটা। তো এমটা হচ্ছে সমানুপাতিক, তার মানে যার জি তার এম তার সমানুপাতিক হবে। সুতরাং এই এমটা হচ্ছে এইভাবে হবে, ওকে? আর ব্যাসার্ধের বর্গ যেটা, এটা কিন্তু ব্যস্তানুপাতিক, তার মানে পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা কিন্তু উপরে যাবে, আর আপনার ওই গ্রহের যে ব্যাসার্ধ সেটা কিন্তু নিচে আসবে। তো আমাদেরকে বলছে যে ওই গ্রহের ভর নাকি পৃথিবীর ভরের দ্বিগুণ। তো ঠিক আছে, ওই গ্রহের ভর হচ্ছে তাহলে 2 ইন্টু এম অফ ই হচ্ছে পৃথিবীর ভর, আর ওই গ্রহের ব্যাসার্ধ নাকি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 2 ইন্টু, আচ্ছা এটা তো আরই হবে, আর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে এম ই, আর এখানে হবে কি ব্যাসার্ধটা দ্বিগুণ, তাই না? তাহলে 2 ইন্টু আর অফ ই হবে। ঠিক আছে, তাহলে এখানে এম অফ ই কাটা। এখানে একটু খেয়াল করেন, আপনি যদি, আমি একটু কালারটা চেঞ্জ করে দেখেন, এটা যদি বর্গ করেন তাহলে কিন্তু 4 হয়ে যাবে, তাই না? এটা 4 হয়ে যাবে, তাই আর ই স্কোয়ার কিন্তু কাটা। তাহলে 2কে 4 দিয়ে ভাগ করলে আপনার হবে হাফ। তার মানে জি অফ ই এর রেশিও এটা। এখন আপনি বলো তো দেখি, পৃথিবীর ক্ষেত্রে জি এর মান কত? 9.8। সো এটা যদি ওই দিকে যায় তাহলে আমাদের জি ইকুয়াল টু হবে হাফ ইন্টু জি অফ ই, তার মানে হাফ ইন্টু 9.8, তার মানে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। সো আমাদের উত্তর হচ্ছে এ নাম্বারটা, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। সো হোপফুলি বুঝতে পারতেছেন যে এত কাহিনী করে আমরা খুব দ্রুত বের করতে পারবেন, এগুলো খুব সোজা। তারপরে প্রশ্ন আপনার, ভূস্থির উপগ্রহের বা জিও স্টেশনারি স্যাটেলাইটের প্রদক্ষিণ কাল কত? এটা একেবারে মুখস্থ, 24 ঘন্টায়। ভূস্থির যে উপগ্রহ সেগুলো যেহেতু মানে আপনার মাথার উপর যত স্থির থাকা লাগবে, তাই পৃথিবী যেহেতু 24 ঘন্টায় একবার ঘুরে আসে, সো ওইভাবে ওকেও ঘুরতে হবে আর কি, ঠিক আছে? যাতে পৃথিবীর সাথে ও সিঙ্ক্রোনাইজ করতে পারে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এছাড়াও পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার 0185101243 এই নাম্বারে। আসসালামু আলাইকুম।